নারকীয় কিছু ঘটতে চলেছে, আজ নয়তো কাল। হাতে কোনো সূত্র নেই, অথচ রহস্যের গন্ধ ছড়িয়েছে চারপাশ। রাফান ঘণ্টা তিনেক পরে ফিরে আসে। তার চোখ মুখ অস্বাভাবিক শীতল। শোয়েব তাকে টঙ্গীর কাছেই নামিয়ে দিয়েছে, সাথে নেয়নি। রীতিমতো যুদ্ধ করেছে সাথে যাবার জন্য, কিন্তু লাভ হয়নি। পার্থ সব কিছু জানা সত্ত্বেও রাফানকে ফের জিজ্ঞেস করে সব শুনল। যেটুকু তথ্য পেল, গাজীপুর থেকে যে ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে সে সাধারণ কেউ নয়, রীতিমতো এক প্রভাবশালী ব্যক্তি। তার বাবা ব্যবসায়ী মানুষ, এক ধনাঢ্য পরিবারের সন্তান। তাকে নিখোঁজ করেছে নিজের চেনা লোকেরাই। এখানে তাহমিদের সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু করেনি, কিন্তু সেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য যথেষ্ট হেলাফেলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন, কী জন্য, রহস্যজনকভাবে ঢাকা। সেদিন রাতেই ডিউটি সামলে তাহমিদ চিন্তিত মুখে বাড়িতে ফিরে। বাড়িতে তারই বিয়ের রমরমা আমেজ শুরু হয়েছে। শুক্রবার জুম্মা ওয়াক্তের পর বরযাত্রী বেশে রওনা। আসরের ঠিক আগ মুহূর্তে কবুল পড়িয়া বধূকে বরণ করে আনা, কিন্তু এই মুহূর্তে তাহমিদ বিয়ের শিহরণ টের পাচ্ছে না। তার মনে আকাশ পাতাল দুর্ভাবনা, যে দুর্ভাবনার লক্ষ্যবিন্দু তার হেফাজতে রাখা সেই রিপোর্ট। উপর মহলের ব্যক্তিবর্গ জানে তার রিপোর্ট সম্পূর্ণ হয়নি। টিমের প্রত্যেকেই মুখ বন্ধ রাখার প্রতিজ্ঞা করেছে। রাতে নিজের রুমে ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় বসেছিল। এমন সময় টুং করে একটি শব্দ হলো। ফোনে নোটিফিকেশন আসার সংকেত। ফোনটা তুলে স্থির হয়ে গেল তাহমিদ। হাত যেন কেঁপে উঠল সহসা। কোনো কথা বলতে পারল না। পিঠের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কনকনে হিমস্রোত বয়ে গেল। চেনা একটি নাম্বার থেকে মেসেজ। সেখানে শাওলিনের একটি ছবি বোঝা যাচ্ছে, দূর থেকে তোলা। সেখানে ছোট্ট করে কিছু কথা লেখা। স্যাটারডে 5 PM, 304 পার্সোনাল স্যুট রুম। ব্রিং দ্য অফিসিয়াল রিপোর্ট। নিড ইয়োর মিসেস। শি ইজ F. বিউটিফুল। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। মেসেজটি আর কারো নয়, গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, তাহমিদের ইমিডিয়েট অথরিটি। পরদিন বৃহস্পতিবার সকালটা শুরু হয় প্রচণ্ড শোর সমাগম দিয়ে। বাড়ির একপাশে গান বাজনা চলছে উচ্চ আওয়াজে। বাজাচ্ছে তাসফিয়া, মার্জিয়া, বাড়ির ছোট ছোট ছেলেপিলেরা। অন্যদিকে তুমুল ব্যস্ত বড় বয়সী মানুষেরা। সাজ সরঞ্জাম সব কিছু নিখুঁতভাবে দেখতে তারা যেন বদ্ধপরিকর। বাড়িতে অসুস্থ লোক থাকায় অনেক কিছুই সীমিত পরিসরে করা হচ্ছে, নয়তো মর্তুজাদের একমাত্র ছেলের বিয়ে হতো দেখার মতো একটা। ফাতেমা নাজ ঘুম থেকে উঠেছেন খুব ভোরে। শব্দ, বাজনা, চিৎকার, চেঁচামেচি, মেয়ে তাহমিনার অ্যাপারিটা গমগম করছে। বৃদ্ধা নিজের অতিথি ঘরে বসে দিবারাত্রি অনেক কিছুই ভাবছেন, কিন্তু সে কথাগুলো মুখ ফুটে বলেননি। ওনার গর্ভের মেয়ে দুমুখ, মিথ্যুক, স্বার্থপর, এ নিয়ে কিচ্ছু উচ্চারণ করেননি। তাহিয়া এই বাড়িতে পা দিতে আশ্চর্য হয়েছিল। যখন ফুফু শাশুড়ি তাহমিনা হববধূর ছবিটা দেখালো, তখন আক্ষরিক অর্থেই নির্বাক হয়ে যায়। মুখে বাক্য স্ফোরণ ঘটেনি। কতক্ষণ যে বাকরুদ্ধ দৃষ্টিতেই তাকিয়েছিল সে হিসাব আজ কোথাও নেই। তাহমিনা ফুপু যখন হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, কি বউ কেমন, দেখতে খাসা আছে না? ওই মন্তব্য শুনে ঠেলে ঠেলে হেসেছিল, কিন্তু প্রত্যুত্তরে তখনও কিছু বলতে পারল না। তাহিয়া দুহাতে শাওলিনের ছবিটা ধরেছিল, যাকে সে সাক্ষাৎ চোখে দেখেছে, একদিন সেবা যত্নও করেছে। সেই মেয়েটিই কিনা। জীবনে এমন অকল্পনীয় ঘটনাও ঘটে। স্রষ্টার পৃথিবীতে এ কেমন রীতিনীতি। তাহিয়া ছবিটি ফেরত দিয়ে হালকা হেসে বললেন, জি ফুপু, মেয়ে চমৎকার। এরপরই বাক্য ব্যয় না করে তাহিয়া দাদির ঘরে ঢোকে। ফাতেমা তখন বই পড়ছিলেন, চোখে সোনালি ফ্রেমের গোল চশমা, দুটো চেইন দুদিকে থেকে ঝুলছে। বৃদ্ধা বই থেকে মুখ তুলে জিজ্ঞাসু কণ্ঠে শোধান, কিছু বলবে নাতবউ? এসো, ভেতরে এসো। তাহিয়া দরজাটা বন্ধ করে এলো। ব্যাপারটা খাপ্পা লাগলো না ফাতেমার। তিনি বইটা বন্ধ করে পাশে রেখে বললেন, মনে হচ্ছে কিছু আলাপ করবে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তাহিয়া মর্মাহত চোখে তাকালো। দাদির এই প্রশ্নে মাথা নিচু করে খাটে বসল। কয়েকটি নীরব মুহূর্ত চুপ থেকে বেশ শান্ত সুরে বলল, আপনি চুপ আছেন কেন দাদিজান? আপনার মেয়ে এ কেমন মিথ্যাচারটা করলো? শোয়েব যদি শোনে কখনো ফুফুকে মাফ করবে না। ফাতেমা এবার ঘটনা বুঝে গেলেন। চশমার ওপাশে বুদ্ধিদীপ্ত চোখ দুটো নিষ্প্রভ দেখাচ্ছে। কিছুক্ষণ শান্ত থেকে বলে উঠলেন, যখন কেউ মিথ্যা বলে কিছু পেতে চাইছে তখন তাকে পেতে দেওয়াই উচিত। আমি চিৎকার করে সত্যিটা বলবো, কিন্তু কজনে সত্যিটা মানতে রাজি? মেয়েটা তো রেবেকার ননদ, রেবেকাই এখন সব কিছু। চাইলে রেবেকার কাছে আরও একবার সব কিছু খুলে বলা যায়, কিন্তু রেবেকাই এই প্রস্তাবে খুশি না। তাই বলে মিথ্যা নাটক? কীভাবে অতগুলো বানোয়াট কথা বলতে পারলো? শোয়েব পাত্রী ছবিটি দেখেনি, কিন্তু তার মানে তো এটা নয় ওর চাল চেলে এমন কিছু ঘটাবে।
আপনি প্রথমে পাত্রীর প্রসঙ্গ তুলেছিলেন। আপনি প্রথমে বলেছিলেন ওই মেয়েটার কথা। শোয়েবের জন্য তো এমন কাউকে দরকার ছিল দাদি, যার নিজের দুঃখটা ওর মতো। দুটো এমন মানুষের মিল হওয়াই কি উচিত ছিল না? কার সঙ্গে কাকে মিলিয়ে দিল? কথাটা বলতে গিয়ে চোখে অশ্রু ঝরা দিল। বুকের ভেতরটা প্রচণ্ড তোলপাড় চলছে। একটা মানুষ কীভাবে মিথ্যাগুলো বলল? রেবেকার ননদ ছোট থেকে তাহমিদকে পছন্দ করে, বড় হয়ে এ দুজনের বিয়ে ঠিক হবে। কি অবাস্তব মিথ্যা! যদি এমনটা হয়েই থাকতো তাহলে ওর বন্ধুরা সে আভাস দিত না। শ্রেষ্ঠার কথাগুলো ভুলিনি তাহিয়া। বুঝে গেছিল এই মেয়েটার বিয়ে ঠিক, কিন্তু বিয়েটা যে এই বাড়িতেই ঠিক, তাও চালবাজি করে, এটা তো তাহিয়া জানতো না। আপনি শুরুতেই শাওলিনকে চিনতে পেরেছেন, এজন্যে মিটিমিটি হেসেছিলেন দাদি। অধরা সেই রাতে বারবার আপনার হাসির কারণ জানতে চেয়েছিল, আপনি বলেননি। বৃদ্ধা সুতির একটি শাড়ি পরে আছেন, মাথার ধবধবে সাদা চুলগুলো ঘোমটায় ঢাকা। বৃদ্ধ হাতের হালকা কাঁপুনিতে পাশ থেকে বইটা তুলে নিলেন। একটি পাতা খুলে একটি লেখা হাতের আঙ্গুলে রাখলেন। সেখান থেকে কিছু কথা ভারী নরম গলায় বললেন, আপনার জন্য যা নির্ধারণ করা, যদি তা 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। যা আপনার জন্য নির্ধারণ করা হয়নি তা যদি আপনার 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও আপনার কাছে পৌঁছাবে না। ইমাম গাজ্জালি। কথাটা উচ্চারণের পর মুচকি হাসলেন ফাতিমা, যেন অবাস্তব কোনো চাওয়া পূরণ হতে চলেছে। এ যেন স্বপ্ন ও সত্যের মাঝে অটল বিশ্বাস, যে বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি, তার হুকুমের প্রতি। তাহিয়া সেই মুহূর্তে আর কিছুই বলতে পারল না। এক অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়েছিল চুপচাপ। কথাগুলোর গভীরতা আমূল নাড়িয়ে দিয়েছে ওকে। অল্প খোলা ঠোঁট দুটো থরথর করে কম্পমান। এই বৃদ্ধা জানেন না কিভাবে ওনার চাওয়াটা কবুল হবে, কিন্তু এটুকু জানেন কবুল হবেই। বইটা রেখে গাঢ় সরে বললেন ফাতিমা, চোখে মুখে দীপ্তির ছটা, তাহিয়া, তোমরা এমন আচরণ করো যেন শাওলিনকে কখনো দেখোনি, কখনো পরিচিত হয়নি। আমি দেখতে চাই আমার মেয়ে যেটুকু মিথ্যা বলেছে এটার জন্য ফারসাদ কেমন উত্তরটা পায়। রেবেকার তত্ত্বাবধানে আজ শাওলিন সঙ্গপন্ন। কলাবাগানের ফ্ল্যাটে চলে এসেছে শ্রেষ্ঠারা। প্রত্যেকেই বাসায় জানানো শেষ বান্ধবীর বিয়ে। 2 দিন ওর বাসাতেই থাকবে। ওদের কথা চিন্তা করে ফ্ল্যাটের বাড়তি বেডরুমটা খুলে দিয়েছে রেবেকা। জোহরা খালেকের মাধ্যমে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখন দুপুর 12টা, প্রায় 8 ঘন্টা হলো শাওলিনের রুমে দরজা চাপানো। এই ভঙ্গিটা একেবারেই পছন্দ করেন না সে। দরজা চাপানো দেখলে সন্দেহ হয়। আজকালকার ছেলেপেলেদের একটুও ভরসা নেই। কুকীর্তি ঘটাতে রুহু কাঁপে না। ডাইনিং টেবিলে দাঁড়িয়ে আপেল কাটতে কাটতে বন্ধ দরজায় নজর রাখা হচ্ছে। মাঝে মাঝে মেয়েলি কণ্ঠের হাসি ভেসে আসছে, কিন্তু ক্ষণিকের ভেতর চুপচাপ শুনছান। রেবেকা রান্নাঘরের দিকে মনোযোগ ছুড়ে মৃদু গলায় ডেকে উঠল, জোহরা আন্টি, একবার এদিকে আসুন তো, দরকার আছে, দ্রুত। কথা মাটিতে পড়ার আগে রান্নাঘরে বাসনকোসন আওয়াজ থামল। এরপর ট্যাপের পানি পড়ার আওয়াজ। শেষ পর্যন্ত দ্রুত পায়ে বেরিয়ে এলেন ভদ্রমহিলা। বেশ ধীর কণ্ঠে সায় জানিয়ে বললেন, বলো রেবেকা, আপেল নাশপাতি আরও কাটতে হবে? না আন্টি, আপনি একবার ওই ঘরে একটু দেখে আসুন। 4টা মেয়ে একত্রে হয়েছে, বুঝিনি তো, দিনকাল সুবিধাজনক নয়, দেখে আসুন কি করছে। মাথাটা হ্যাঁ সুলভ নাড়িয়ে একটা ট্রে সাজালেন। ঝটপট 4টি পানির গ্লাস, একটা কাচের জগ সিরামিকের ট্রেতে গুছিয়ে পথ ধরলেন অমুখ। দরজায় কোনো প্রকার নক করলেন না, যেন এসব আদব কায়দা ওনার জন্য আর রেবেকার জন্য মাফ। ঘরের ভেতর হঠাৎ দরজা খুলে ঢুকতেই কিঞ্চিত চমকে উঠল ওরা। শাওলিন এমনটাই অভ্যস্ত। বাকিরা ওর দিকে প্রশ্নবিদ্ধ চাহনি ছুড়ে ফের আগত জোহরার পানে তাকালো। জোহরা ওদের ভাবভঙ্গি দেখে কিছুটা আঁচ করতেই ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে বললেন, তোমরা দরজা চাপিয়ে কী করো? বাসায় কি আমরা ছাড়া কেউ আছে? দরজা লাগাবে না, এটা খারাপ দেখায়। পানি নাও, একটু পর হালকা নাস্তা কিছু দিয়ে যাচ্ছি। শ্রেষ্ঠার কাছে ব্যাপারটা ভালো লাগলো না। ওর প্রতিবাদী সত্তা বিদ্রোহের মতো ফুঁসে উঠল। কণ্ঠের তেজ, চোখে বিরক্তি, ঠোঁটে মেকি হাসি প্রস্তুত করে বলল, আন্টি, একটু পর তো গিটার তুলে গান ধরব। বান্ধবীর বিয়েতে সবাই নাচ করে, কিন্তু আমি গান করব। হাই ভোল্টেজ সাউন্ডটা যদি দরজার বাইরে যায়, আপনি কি শুনতে পারবেন? জানা বলল আপনাদের সবারই মাইগ্রেনের প্রবলেমটা আছে। আপনার মারাত্মক মাথা ব্যথা করবে, দরজাটা চাপিয়ে যান। কথাটা বলেই কোলের কাছে জিদানের গিটারটা টেনে নিল। এমন ভাবভঙ্গি বোঝালো যেন এক্ষুনি গান গিয়ে খুনাখুনি করে ফেলবে। ওর কাণ্ডে সোহানা হেসে দিল। রোজা পানির গ্লাস তুলে নিজেকে বহু কষ্টে আটকাচ্ছে। এদিকে জোহরা সারা মুখ পাথর করে কিছু বলবে, তার আগেই রেবেকা ফলের ট্রে নিয়ে রনে ভঙ্গ দিল। ট্রেটা ওদের বিছানায় রেখে বলল, শ্রেষ্ঠা, নাও, আর শোনো, যেভাবে ভালো হয় সেভাবেই করো, কোনো অসুবিধা নেই। যদি দরজা চাপালে ভালো হয় সেটাই করো।
তবে এটা তো ফ্ল্যাট, পাশের ফ্ল্যাটে সমস্যা না হলেই ভালো হয়। শাওলিন, ট্রেটা যেন ফাঁকা দেখি, শেষ করবে পুরোটা। শেষ কথাটা শাওলিনের দিকে ছুঁড়ে রেবেকা পা ঘোরাচ্ছিল। হঠাৎ কী যেন দেখতে চকিতে মুখ ফেরালো। সবাই তখন আপেল নাশপাতি তুলে নিচ্ছে। ঠিক এমন সময় পায়ে পায়ে স্টাডি টেবিলটার দিকে এগোচ্ছে রেবেকা। টেবিল জুড়ে ভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট শিট, তার উপর একটি ছোট্ট কাগজ। কাগজটা দমড়ানো মোচড়ানো, তবুও টান টান করা। রেবেকা সেই ছোট্ট কাগজটা হাতে তুলে ফ্লু কুচকাল। নীলকালিতে কেউ লিখেছে, এ লেখা পুরুষ হাতের, ভয় পাবার কারণ নেই আমি। আগামী স্টপেজে নামতে পারবে? নামো, দেরি করবে না। রেবেকা স্থবিরের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিষ্পলক চাহনিতে বারবার লেখাগুলো মাপল। পরক্ষণে মাথা পিছু ঘুরিয়ে এক অদ্ভুত হিমকণ্ঠে বলল, শাওলিন, এটা কি? এই শীতল কণ্ঠে প্রচণ্ড চমকে ওঠে শাওলিন। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ চাইল বাদিকে। রেবেকার হাতের দিকে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল ওর। হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। শাওলিন ঢোক গেলে একদম শান্ত গলায় বলল, ওটা চিরকুট। কিসের চিরকুট? এরপর আর উত্তর নেই। শাওলিন সোজা হয়ে বসেছে। কোলে যে বইটা ছিল সেই গল্পগুচ্ছকে পাশে রেখে স্থির চোখে তাকালো। ওর অবস্থা দেখে বাকিরাও চোখ ঘুরিয়ে রেবেকার দিকে তাকালো। একটা ছোট্ট কাগজের চিরকুট দেখতে পেল, কিন্তু তাতে কী লেখা স্পষ্ট নয়। শ্রেষ্ঠা ভ্রুকুচকে শাওলিনের দিকে শুধিয়ে ওঠে, কিসের চিরকুট রে? আমি যেটা লিখেছিলাম ওটা? হঠাৎ অন্ধকারে আলোর ঢিল দেখতে পেল। শাওলিন দ্রুত মাথাটা নাড়িয়ে দেয়। উত্তরটা হ্যাঁ বোধক বুঝিয়ে বলল, সেদিন দিয়েছিলে মনে আছে না? ছোট্ট চিরকুট, নীলকালি। মিথ্যার গন্ধটা সাথে সাথে পেল শ্রেষ্ঠা, তবুও নিজেকে আটকে নিল দ্রুত বেগে। পুরো পরিস্থিতি নিজে একা হাতে সামলে নিতে বলল, ও হ্যাঁ, আর ওই চিরকুট তুই এখনই রেখে দিয়েছিস? হায় খোদা, কী করছিস তুই? এবার যেন রেবেকার মুখ শান্ত হতে দেখা গেল। সে চিরকুটটা পূর্বের স্থানে রেখে মিষ্টি হাসি দিল, যেন কিছুই না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। শ্রেষ্ঠা এই কথার সূত্র ধরে এমন সব বিচ্ছিন্ন ঘটনা বলতে লাগলো, অবশেষে রেবেকা ঘর থেকে প্রস্থান করাটাই সমীচীন অনুভব করে। রেবেকা দরজা টেনে বিদায় নিল, কিন্তু এরপরের ঘটনা তখন সবে শুরু। রেবেকা যেতে তুফানের বেগে শ্রেষ্ঠা ওটা হাত করল। চিরকুটে নজর বোলাতে হাঁ করে গেল সে। আশ্চর্য অবাক হয়ে শাওলিনের দিকে তাকালো শ্রেষ্ঠা। বুঝতে যেন বাকি নেই, শাওলিন সবার কাছ থেকে কিছু লুকিয়েছে। আর কি লুকিয়েছে? একটা মানুষের আসল পরিচয়, চিরকুটের তথ্য। শ্রেষ্ঠা স্তম্ভিত কণ্ঠে শুধু বলল, এটা কি উনি? চাঁদ দর্পি রাত, ফিনফিনে রূপলি রঙে ভেসে যাচ্ছে পুরো তল্লাট। গোল একটা চাঁদ ওই কালো আকাশে রাত্রির ঘন ঘটা এক বিভীষিকা ভয়ের জানান দিচ্ছে। রাফান স্থির হতে পারেনি। সারাদিন লাগাতার কল, মেসেজ, লোকেশন ট্রেস করতেই কাটিয়েছে। কিন্তু ওই মানুষ নিজেকে পুরোপুরি অগোচর বানিয়ে ফেলেছে। ন্যূনতম ট্রেস নেই তার। সিম কার্ড পর্যন্ত ফোন থেকে খুলে রেখা। দাঁতে দাঁত চেপে ঘরময় পায়চারি করতে লাগলো। নিচে হলুদ সন্ধ্যার প্যান্ডেল সাজানো, গানের উচ্চ বিটে ভূমিশুদ্ধ কাঁপছে। কানের পর্দা পর্যন্ত তালা লাগার জোগাড়। একটু পরপর কেউ না কেউ এসে নিচে যাবার জন্য ডাকছে, কিন্তু প্রতিবারই রাফান ভদ্রমুখে নাকচ করে দিচ্ছে। পার্থ বিয়ের আয়োজনে দুহাত লাগাতে তৎপর, চোখ কান খোলা রেখেছে তাহমিদের দিকে। তাহমিদ আজ কিছুটা খোশ মেজাজে আছে। হলুদ পাঞ্জাবিটা একটু আগে খুলে প্যান্ডেলে উঠে বসেছে। কাঠের পিঁড়িতে তাকে ঘিরে তুমুল হট্টগোল। দুর্বাকাশে হলুদ চন্দন মাখিয়ে সকলের হাসি ঠাট্টাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কোনো কিছুই স্পর্শ করছিল না রাফানকে। প্রায় একদিন পেরোতে চলল, অথচ শোয়েব খোঁজহীন। কেমন অভিযানে গিয়েছে, কিভাবে সামলাচ্ছে, আদৌ উনি অক্ষত আছেন কি সেটাও অজানা। এমন সময় ঠক ঠক করে দরজায় গলাঘাত হলো। নব মুচড়ে ভেতরে ঢুকলো পার্থ। পরনে খয়েরি পাঞ্জাবি, কালো প্যান্ট, দুটো হাতা কোণের ওপর তুলে রাখা। চোখে মুখে এক প্রকার চাপা সতর্কতা ফুটিয়ে বলল, তাহমিদ ঘরে ঢুকেছে। এ পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি, অল ক্লিয়ার। রাফান পদচারণা থামিয়ে এক ঝলক তাকালো, মাথাটা দুই দিকে নাড়িয়ে বলল, বিয়েটা কাল না থাকলে এক্ষুনি গাড়ি ঘোরাতাম। ওদিকে কী ঘটছে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। কোনো ট্রেস নেই, খোঁজ নেই। পার্থ বাঁ হাত থেকে রিস্টওয়াচ খুলছিল। সময় রাত 8:30। নিচে কান ফাটানো মিউজিক বক্স চলছে। জানালার কাজও স্থির থাকছে না। বিছানার কিনারা বসে হতোদ্যম শ্বাস ছেড়ে বলল, 24 ঘন্টা পার হলো, সাপোর্ট সিস্টেমকেও জানানো যাবে না। পুলিশ, র্যাব গা ছেড়ে দিয়ে বসে আছে। কর্নেল গুলজারকে একবার কল করব? জানালার থেকে রাফান তাকালো। 2 সেকেন্ড ভাবনা চিন্তা করে মাথাটা ধীর বেগে দুপাশে নাড়াতে লাগলো, অর্থাৎ এক্ষুনি না। অন্যদিকে তাহমিদ সদ্য গোসল ছেড়ে বেরিয়েছে। পরনে কালো ট্রাউজার,
গলায় ভেজা টাওয়াল ঝুলছে। আলমারিটা খুলে ভেতর থেকে টি শার্ট বের করছিল আর মাথায় ঘুরছিল পরশু দিনের পরিকল্পনা। শনিবার বেলা 5টা, প্রাইভেট স্যুট। কি হবে সেদিন জানা নেই। রিপোর্ট ও সদ্যবিবাহিত বউকে প্রাইভেট স্যুটে চেয়েছে। এ নিয়ে বিরক্তি করার কিছুই নেই। তাহমিদকে যথাযথ নির্দেশ পালন করতে হবে। আজই একটি হানিমুন প্যাকেজ বুক করতে হবে, নয়তো বাড়িতে এসব কর্মক্ষেত্র লেনদেন বোঝানো যাবে না। সে সৈনিক হলেও ব্যক্তিগত চাহিদা আছে, বাকি সৈনিকদের মতো অত সংযমী সে নয়। আলমারি থেকে নেভি ব্লু রঙের টি শার্ট নিয়ে সেটা গায়ে গলাচ্ছিল। এমন সময় হঠাৎ দরজায় নক পড়ল। বাইরে থেকে চেনা গলায় ডাকলো, ভাইয়া নিচে তোমাকে ডাকছে, একটা লোক এসেছে। তাসফিয়ার কথা শুনে খানিক অবাক হলো, কিন্তু ব্যাপারটা শুনে তেমন ভ্রুক্ষেপ করলো না। হতেই পারে অফিস থেকে কোনো সহকর্মী এসেছে। এবার কাউকে ঘটা করে দাওয়াত দেয়নি, তবে রিসেপশনের দিন বিশাল পরিসরে কিছু আয়োজন করা হবে। তাহমিদ তুই যা, আমি আসছি বলে দ্রুত তৈরি হয়ে গেল। হাতের আঙ্গুল মাথার চুল গোছাতে গোছাতে বাইরে বেরোয় সে। করিডোর জুড়ে ছোট বাচ্চাদের হুড়োহুড়ি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ। তাদের পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে নিচতলা এলো তাহমিদ। সেখানে উপস্থিত ছিল ফাতেমা। বৃদ্ধা নাদিকে দেখে আন্তরিক গলায় বলে ওঠেন, নানু তুমি যে কিছু মুখে দিলা না, না খেয়ে ওখান থেকে উঠতে নেই জানো না? তাহমিদ হাসি দিল একটা। পকেটে মোবাইল ফোনটা ঢুকিয়ে তারা দেখিয়ে বলল, নানি আপনি খেতে থাকেন, আমি বাইরে একটা কাজ দেখে আসছি। একটা লোক দাঁড়িয়ে আছে, আর্জেন্ট দেখা করতে আসছে। এরপর আর বৃদ্ধা পথরোধ করলেন না। ওনার চোখের সামনে দিয়ে তাহমিদ হাঁটা দিল। পথে মা ও চাচিদের প্রশ্নমান পেলেও উত্তর দেয়নি। সোজা গেটের বাইরে গিয়ে দাঁড়ালো তাহমিদ। হঠাৎ পকেটে মৃদু ভাইব্রেট অনুভূত হলো। ডান হাত ঢুকিয়ে ফোনটা বের করতেই দেখলো একটা নাম্বার। স্ক্রিন জুড়ে ইনকামিং কল উঠে আছে। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, হ্যালো তাহমিদ স্যার। তাহমিদ কণ্ঠের মালিককে চিনে ভ্রু কুঁচকাল। একটু অদ্ভুত গলায় কৌতূহল নিয়ে বলল, তুমি তুমি এটা কোন নাম্বার ব্যবহার করছো? স্যার স্যার উত্তর দিকে আসুন প্লিজ, কলে বলা যাবে না। কি হয়েছে? স্যার প্লিজ রিকোয়েস্ট করছি, আপনি উত্তর দিকে চলে আসুন। আমি এখানে অপেক্ষা করছি, কেউ যেন দেখতে না পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিন্তু তুমি ওদিকে কেন? তাহমিদ তখনও চোখ দুটো সতর্কভাবে ঘোরাচ্ছে। কথা বলার ফাঁকে ফাঁকে আশেপাশে তাকাচ্ছে। মনে হচ্ছে কেউ ফলো করছে তাকে। পা দুটো ক্ষিপ্র বেগে চালিয়ে তাহমিদ উত্তর দিকে চলে এলো। জায়গাটা গাছগাছালিতে পূর্ণ। সন্ধ্যার পর বেশ জনশূন্য হয়ে যায়। সপ্তাহখানেক হলো ল্যাম্পপোস্টের আলোটা জ্বলছে না। পায়ে পায়ে তাহমিদ সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলে উচ্চাটনভাবে বলল, কোথায় তুমি? হ্যালো হ্যালো। তাহমিদ উত্তেজিতভাবে চিৎকার করে গেল, কিন্তু ফোনের ওপাশে ভো ভো শব্দ, কোনো স্বর আসছে না। রাতের ঘুটঘুটে অন্ধকারে তাহমিদ কান থেকে ফোন নামালো। তখনও খেয়াল করেনি কিছু। হঠাৎ কানে খসখস একটা আওয়াজ শুনতে ঝট করে পিছু ঘুরল। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো আঘাত। গগন বিদারী চিৎকার করে উঠেছিল তাহমিদ। দুহাত আঠালো তরল, আর্তনাদ করে উঠেছিল, কিন্তু ভেজা রুমালে চাপা পড়ল কণ্ঠ। মধ্যরাত অতিক্রান্ত, বাতাসে ঝড়ের ঝাঁজ, আকাশ ফেটে বিদীর্ণ দশা। এ প্রান্ত থেকে ও প্রান্ত চৌচির হয়ে নীলচে বিদ্যুৎ ঝলকে উঠেছে। পুরো রাত্রির চেহারা বদলে যাচ্ছে দিনের উজ্জ্বল ভূমিকায়। কেউ জানতে পারল না সে রাতে কী ঘটেছে। কেউ টের পেল না বাড়ি থেকে কে অদৃশ্য হয়েছে। শুধু রাস্তার দুটো বোবা কুকুর রক্তের ঘ্রাণ শুকতে শুকতে একটা ভেজা জায়গায় কুইকুই করছিল। মুখে জবান থাকলে বলতো, এখানে জ্যান্ত মানুষের রক্ত, কেউ কিছু করো, এখানে টাটকা রক্ত পড়ে আছে, কেউ দেখে যাও মনুষ্য। হঠাৎ জোর বাতাসে এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি ধেয়ে এলো, ঝপ করে ভিজিয়ে দিল রক্তের থকথকে জায়গাটা। এরপর প্রবল বেগে শুরু হলো মুষল বর্ষণ। সন্তর্পণে রাস্তা থেকে ধুয়ে গেল পানির নির্মল ধারায়। পরদিন একই সমারোহ, আকাশ অন্ধকার, গাঢ় সন্ধ্যার মতো ঝুপসে হয়ে আছে চারপাশ। সূর্যের দেখা মিলবে না আজ গোটা দিন, এমনটাই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সকালে। তাহমিনা কোনোভাবে স্থির হতে পারছেন না এ দুঃসংবাদে। একদিকে তুমুল বৃষ্টি, অপরদিকে বিয়েটা আজ শুক্রবার বিকেলে। কি হবে এখন? অতিথিরা এই ঘোর বৃষ্টির মধ্যে কিভাবে বের হবে? ইতোমধ্যে রাস্তায় জলবদ্ধতা শুরু হয়েছে। জায়গায় জায়গায় জমা হচ্ছে ড্রেনরুদ্ধ পানির স্রোত। তাহমিনা একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলে উঠলেন, তাহমিদের বাবা, আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। আজকের দিনেও কি ভয়ঙ্কর বৃষ্টিটা হয়েছে দেখলেন? এটা কি বৃষ্টির মৌসুম? এ কেমন তাজ্জব কাণ্ড বলুন তো আপনি? ভদ্রলোক স্ত্রীর কথায় তেমন মনোযোগ দিলেন না।
তিনি হার্ট সংক্রান্ত অসুস্থতায় এমনিই ভীষণ তটস্থ থাকেন, কিন্তু আজ বাইরে আকাশ কাঁপানো বৃষ্টিটা দেখে তিনিও বেশ বিচলিত কণ্ঠেই বলে উঠলেন, বুঝতে পারছি না অতিথিরা কেমন করে আসবেন সেটাই ভাবছি। এভাবে চললে তো ঢাকার রাস্তাগুলো ঘণ্টাখানেকের ভেতর পানিবন্দী হয়ে যাবে, একটা গাড়িও চলতে পারবে না ঠিক মতো। কী মুশকিল পড়া গেল। হতাশ ভরা চেহারায় আফসোস করতে লাগলেন আনোয়ার মর্তুজা। তিনি নিজেও এখন আকাশের হাল হকিকত দেখে নিরুপায়। জুম্মা ওয়াক্তের পর প্রায় ৮০% মেহমানরা উপস্থিত হতে চলেছে। ঘড়িতে এখন বাজে কেবল 11:30। রান্নাবান্নার পর্বখানি বাবুর্চিদের কল্যাণে সম্পূর্ণ হয়ে গেছে। গাড়ি রাখার বিরাট ছাউনিতলায় মোটা পুরুষ্ট তেরপাল টাঙিয়ে রান্নার সাজ সরঞ্জাম সব কিছু প্রস্তুত হচ্ছে। খাসি, গরু, মুরগি, হরেক পদের মাছের সম্মেলনে খাবারের মেনু আজ দীর্ঘ, কিন্তু সমস্ত আয়োজন কি আজ বৃষ্টির বিরুদ্ধে পণ্ড হয়ে যাবে? তাসফিয়া বৃষ্টি ও বিয়ে এ দুটোর মিলমিশ দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। বৃষ্টির ভেতর বিয়েটা নিশ্চয়ই রোমাঞ্চকর হবে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত নিজের ভাই তাহমিদকে দেখেনি তাসফিয়া। সহোদর বড় ভাইটা কোথায় যে ব্যস্ত হয়েছে এ নিয়ে বাড়ির বড়দের তেমন ভ্রুক্ষেপই। এমন সময় হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে গেল সে। উদ্দেশ্য ছিল ছোট চাচি মোর্শেদার ঘরে উকি দিয়ে আসবে। রেবেকা আপু আজ কবুলনামার পর এ বাড়িতেই শাওলিন ভাবির সঙ্গে থেকে যাবে। এ খবরটা শোনার পর থেকে তাসফিয়া যেন খুশির অন্ত নেই। কিন্তু বেচারি যখন 3 তলায় পৌঁছে সবে ছোট চাচির ঘরের বাইরে দাঁড়িয়েছে, কেবল ডান হাত উঁচিয়ে একটা শব্দময় করাঘাত করবে, ঠিক তখনই ওর হাত এক অদ্ভুত কারণে স্থির হয়ে গেল। শূন্যে হাত থামিয়ে তাসফিয়া নিজের সজাগ দোকানে শুনতে পেল, শোয়েব বাড়িতে নেই, কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। আমি এই মুহূর্তে ভাবছি ও কি সত্যিটা জেনে গেল, নাকি সব জেনে শুনে একদম চুপ হয়ে গেছে। দেখুন ভাবি, একটা সোজা কথা বলি আপনাকে, এটাকে খারাপভাবে নেবেন না। গলাটা চিনতে পেরে অবাক হয়ে গেল কিশোরী তাসফিয়া। এটা মোর্শেদা চাচির কণ্ঠ। উনি এসব কাকে বলছেন, কেন বলছেন? হঠাৎ শোয়েব ভাইয়ের ব্যাপারে কী নিয়ে প্রসঙ্গটা উঠল। এরপরই তাসফিয়া সজাগ শ্রবণে দ্বিতীয় গলাটাকে প্রত্যুত্তর করতে শুনল। বেশ ব্যগ্র গলায় উত্তেজিতভাবে বলে উঠলেন মেজো চাচি সুলতানা। না ছোট বউ, খারাপভাবে নেয়ার কি আছে? তুমি তো আর ভুল কিছু বলছো না, যা বলছো একদম ঠিক কথাটাই বলছো, নির্দ্বিধায় বলো। একটু থেমে সামান্য দম নিলেন বুঝি রেবেকার মা। এরপরই ভদ্রমহিলা সতর্কভাবে নিচু কণ্ঠে বলতে লাগলেন, তাহমিদের মা যে কাজটা করলো এটার খেসারত উনি পাবেন। আমার কথাটা শুধু মিলিয়ে নিয়েন। মানুষের সাথে অমানুষিগিরি করলে খোদা ছেড়ে দেয় না। নিজের আপন ভাইয়ের ছেলে, সম্পর্কে ছোট ভাতিজা হয়, সেই ছেলেটার জন্যে ঠিক করা সম্পর্কে নিয়েও ওনার হিংসামি। কী পরিমাণ নিচু চিন্তার মহিলা ভাবতে পারেন? একটা সাধারণ পাত্রপাত্রী বিষয়ক ব্যাপারে যেরকম ছোট লোকের পরিচয় দিয়েছেন, এখন তো আমার ভাবতেও অবাক লাগে ওনার মা ফাতেমার ঘরে এমন মেয়ে কী করে হয়। বৃদ্ধ মহিলাটা এখনও টনটনে আছে বলে মেয়ে মনে হয় অত ছড়ি ঘোরাতে পারছে না, নয়তো নেহাতি দেখতেন ওই পাগল মহিলা ভাইদের সংসারে আগুন লাগিয়ে দিত। রেবেকা মা মোর্শেদা যখন পুরনো ঘটনার স্মৃতি তুলে আনছেন, তখন আর পাশ কাটলেন না মর্তুজা বাড়ির মেজবউ সুলতানা। তিনি বেশ আগ্রহদীপ্ত স্বরে কণ্ঠটাকে চাপা করে বললেন, হাতের 5 আঙ্গুল সমান হয় না জানো তো, নইলে 5টা ছেলে যার যার জায়গায় ভালো অবস্থানে আছে, সুখে শান্তিতে সংসার করছে, মাকে নিয়ে প্রবাস জীবন কাটাচ্ছে। এই সুখ ছবি কি অন্য কোথাও দেখেছ? আমি এত বছরের জীবনেও দেখিনি। তাই বলতে পারছি মাটা বেঁচে আছে বলে ওনার ছেলেগুলো শান্তিতে সংসার করতে পারছে, নয়তো বড়ভাবে যেখানে চোখ দেন সেদিকেই তো ধ্বংস ডেকে ছাড়েন। কথার প্রত্যুত্তরে সায় জানিয়ে এবার একটু গভীর আলাপ ছাড়লেন মোর্শেদা। তিনি যথেষ্ট দায়িত্বজ্ঞান সম্পন্ন বিবেকবান মহিলা। এই মর্তুজা সংসারে স্বামী নেই বহু বছর, অথচ বড় ভাবি তাহমিনা, মেজো ভাবি সুলতানা দুজনের সঙ্গে বেশ ব্যালেন্স করে সম্পর্কের ভারসাম্য বজায় রাখেন। চোখের সামনে বহু অন্যায় অপকর্ম নির্দ্বিধায় করতে দেখেছেন, কিন্তু মুখ ফুটে সরব প্রতিবাদ করার সাহসটা ওনাকে সবসময় কোণঠাতে পরিণত করেছে। ফলস্বরূপ ঘটনা যখন শোয়েব আর তাহমিদের মাঝে বৈষম্যের রেখা টানল, তখন তিনি আর সহ্য করতে পারলেন না এসব। শোয়েবকে তিনি চোখে দেখেননি তেমন, কিন্তু কানে শুনেছেন ছেলেটা বাবার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন, মায়ের মতো প্রচণ্ড শিষ্টতা সুলভ। কখনো কোনো কিছু উগ্রজেদের বশে অমানবিক হতে দেখেননি। বেশ কর্তৃত্বপরায়ণ একটি গুণ আছে, কিন্তু ছেলেটা নিজের সদ্ভাবকে পরিবেশ পরিস্থিতি মানুষ বুঝে পরিমাপ করে। এমন একটা সুপাত্র সুযোগ্য ছেলেকে নিয়ে বিশ্রী একটা কাজ করা হয়েছে। ফাতেমা নাজের প্রতি আক্ষেপ প্রকাশ করে মোর্শেদা ফের বলে উঠলেন, বৃদ্ধা বোঝেনি ওনার মেয়ে কীরকম চালাক। সবার সামনে হাসি খুশি মূর্তি, অথচ চিন্তা করতে পারবেন কী পরিমাণ নোংরা পরিকল্পনা করে। রেবেকাকে পর্যন্ত নিজের মতে মতে ভিড়িয়েছে।
নিজের সন্তানকে একটা ভালো কথা বোঝাতে পারে না। টাকা পয়সা থাকলেই যে মানুষ মানুষ হয়ে যায়, এ কথা ভুল। ছোট লোকেরা হঠাৎ পয়সা চিনলে যাকে তাকে অপমান করে বেড়ায়, এরকম নোংরামিতে গা ভাসায়। নয়তো আপন ফুপু হয়ে ভাইয়ের ছেলেকে কেউ বলে নাস্তিক। আমি তো ছেলেটার ভেতরে দেখলাম না ওরকম কিছু। আপনার চোখে পড়েছে? মুখে আর্তনাদের মতো অস্ফুট শব্দ করে উঠেছে সুলতানা। বিপুল বিস্ময়ে আশ্চর্য হয়ে বলে উঠলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইয়া আল্লাহ, এ কেমন কথা শোনালেন? চোখ দুটো বড় বড় করে বিস্ফোরণে ফেটে পড়লেন সুলতানা। বিছানায় ধপ করে শব্দ করে একটা। মনে হলো দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়েছেন তিনি। খানিকটা সময় পর সুলতানাই প্রথম কথা বলে উঠলেন, তাই তো বলি, সব কিছু ঠিকঠাকের পর কিসের ভিত্তিতে রেবেকা মুখ ফিরিয়ে নিল? ও তো আর বাড়ি গাড়ি অর্থ বৈভবের চিন্তা করে না, ননদের জন্য ভালো একটা ছেলে খুঁজবে। সেই ছেলেটা মনের মতো হলেই পাকাপাকি বন্দোবস্ত করে দিত। ওর স্বামী তো কম অর্থ সম্পদ রেখে যায়নি। এখন ঘটনার আসল রহস্য জানতে পারলাম। কি আজগুবি মানুষ! খোদা দুনিয়ায় কে আস্তিক কে নাস্তিক এসব নিয়ে মানুষের প্রশ্ন তোলা জায়েজ? যদি এই ব্যক্তি ভেতরে ভেতরে স্রষ্টা মেনে থাকে, তাহলে কেমন পাপ কাজটা হয়েছে ভাবো। সেটাই, মানুষ হয়ে তো সেটা উনি ভাবেনি। যা মন চায় তাই বলে উনি যাচ্ছেন গড়গড় করে। এতটুকু লজ্জাবোধ থাকলে হাঁটুর বয়সী ছেলেটার সাথে এরকম জঘন্য কাজটা করতে পারে? ওই ছেলের কানে যদি এই খবরটা পৌঁছায়, আপনার কি মনে হয় কুরুক্ষেত্রে একটা বাঁধবে না? সাহেব না বলুক, ওর দাদি কি এসব শুনলে ছেড়ে দেবেন মনে করেন? কখনোই না। এগুলো এমন ধরনের ভয়ানক গুনাহ যার পাপের শাস্তি আল্লাহ ভুলেও মাফ করবেন না। যে পর্যন্ত ভুক্তভোগী ব্যক্তি নিজে অপরাধীকে মাফ না করবে, সেই পর্যন্ত আল্লাহ ওই পাপের ওজন ভয়ঙ্করভাবে ঝুলিয়ে রাখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ ফেলে, মুখে হাদিস কোরআনের বক্তব্য নিয়ে এমন দুষ্কৃতির আচরণ। প্রশ্নটা অদৃশ্য কাউকে করা হলো বলে প্রত্যুত্তর করলেন না মোর্শেদা। কিছু নারীর অপকর্ম নিয়ে মুখ খুলতেও ঘেন্নাবোধ করে, কেননা দুর্গন্ধ ঘাটলে সেই দুর্গন্ধে নিজের হাত নোংরা হয়। কিন্তু তিনি আসলে একটা দুর্গন্ধযুক্ত কীট, অসুস্থ মানসিকতার, বিকৃতিরূপী চিন্তার জীব। সেই মানুষের কোনো লজ্জাবোধ হয় না কিঞ্চিত। উল্টো নিজেকে সৎ শুদ্ধ খড়কুটা নির্দোষ প্রমাণের জন্য জনে জনে গিয়ে মায়াকান্নার স্বস্তি ফোটায়। তার কোনো অপরাধ নেই, সেই নির্দোষ খড়কুটা মানুষ, কোনো স্বার্থ নেই তার। অথচ মানুষ কত খারাপ, তাকে অপমান করছে, তুচ্ছ করছে, কতই না গর্হিত আচরণ পেয়েছে। এমন নিখুঁত মিথ্যায় গবেট নির্বোধ পক্ষটা গলে যায়, আর বুদ্ধিমান পক্ষটা বসে বসে চুপ থেকে দেখে। চুপ থাকাটা শক্তিশালী অস্ত্র, যে অস্ত্রের ধারালো আঘাতে ফেরাউনের পতন হয়েছিল। দরজার ওপাশ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনে তাসফিয়া স্থবির হয়ে গেল। বয়সে পরিণত না হলেও বুদ্ধি ও মনস্কতার তাসফিয়া যথেষ্ট পরিণত। কাকে নিয়ে কী বিষয়ে কেন আলাপ করছে, এ সবই ওর কিশোরী মাথাটা ধরতে পেরেছে খাপে খাপে। নিজের মা কেমন, এই নিয়ে তাসফিয়া কখনো কাউকে কিছু বলবে না, কখনো জানানো হবে না মা সবসময় পুত্রকেই বেশি আদর যত্ন করে। কন্যা সন্তান সবসময় বৈষম্যের শিকার। শুধু বাবা ছাড়া তাসফিয়া মার কাছে সেভাবে গুরুত্ব পায় না। কিন্তু আজ তাসফিয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে জায়গাটা থেকে সরে পড়ল। মা জননীর ব্যাপারে যতই মানুষ বন্ধ বলুক, তাসফিয়া তো নিজ মুখে কিছু বলবে না। মেয়ে হয়ে মাকে নিয়ে কিছু বলা, কিছু শোনা, এ যেন আরেক অন্যায়। শুক্রবার বেলা 12টা। জুমার আজান শুরু হবে কিছুক্ষণের ভেতর। মুখের অবস্থা প্রচণ্ড মাত্রায় গম্ভীর। নিজেকে শান্ত রাখার সর্বোপরি চেষ্টায় আজ 2 ঘন্টা নিয়ে শাওয়ার করেছে শাওলিন। উদ্দেশ্য একটাই, মাথা ও মন দুটোকে শীতলীকরণ, শান্তকরণ। ভয়, সংকোচ, দুশ্চিন্তা, আশঙ্কা সব কিছুর ঊর্ধ্বে ভেতরের জগৎটাকে স্থির করা। কিন্তু 2 ঘন্টার টানা গোসলে মাথা কিছুটা ঠান্ডা হলেও শরীরের জ্বর আগমনী উত্তাপ টের পেল। বুঝতে পারল অ্যান্টিবায়োটিক ক্যাপসুল যথাসময়ে না খেলে আজ ভয়ঙ্কর গা পুড়িয়ে জ্বর আসবে। ভেজা চুলগুলোকে টাওয়ালে মুছতে মুছতে ঘরে পা দিল শাওলিন। টান টান বিছানার ওপর বিয়ের পোশাক, জড়োয়া গহনা, সাজসজ্জার বিভিন্ন জিনিস, ব্রাইডাল লুকের জন্য পূর্ণাঙ্গ একটি রাজ্য সাজিয়ে রাখা। বুক ভর্তি করে গভীর শ্বাস টেনে সেটা সশব্দে ফেলল শাওলিন। শাড়িটার রং টকটকে লাল বর্ণ, পাটা ভীষণ মোটা, সোনা রঙে ঝিলমিল করছে ওটা। কাপড়টা ঘন বুননের দামি কাতান, পুরো শাড়ি জুড়ে সোনালি জরির পুরো কাজ শোভা পাচ্ছে। প্রচণ্ড কারু নৈপুণ্য এমব্রয়ডারির সূক্ষ্ম সৌন্দর্য ফুটে আছে। আঁচলটা যেন এক লোহার চাদর, প্রচণ্ড ভারযুক্ত। শাড়িটায় ওজন কম করে 3.5-4 কেজির সমতুল্য। চোখ ঘুরিয়ে জড়োয়া গহনায় নজরবিদ্ধ করল। লাল রঙা ভেলভেটের কয়েকটি গহনা বাক্স খোলা, তাতে কানের ঝুমকো, গলার হার, মাথায় সিঁথিপাটি ও হাত ভর্তি কলা চুরির অলঙ্কার। ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয়ে সিটিয়ে গেল শাওলিন। এগুলো পরলে ওকে খুঁজে পাওয়া যাবে?
জীবনে কানে দুটো ভারী ঝুমকো পড়েনি, সে মেয়ে এখন 4-5 কেজি ওজন চাপাবে এই দেহে। মুখখানা কাতর ভঙ্গিতে অসহায় দেখাতে লাগলো। চুল থেকে কখন যে টাওয়াল ছড়িয়ে ফেলেছে সেদিকে ধ্যান নেই শাওলিনের। হঠাৎ ঘরের দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো সোহানা। জানা গোসল হয়েছে? প্রশ্নটা করতে করতে ঘরের ভেতরে ঢুকে পড়েছ। সোহানার বাঁ হাতে ঝুলছে ওর পোশাক আশাক, অন্য হাতে একটি শপিং ব্যাগ ধরা। দরজাটা ভেতর থেকে লক করে দুহাত বিছানার উপর ছেড়ে দিল। শাওলিনের উদ্ভ্রান্ত চাহনিটা দেখে বোধহয় সোহানা মুচকি হাসি দিয়ে বলল, বিয়ের দিন পড়তে হয় রে ছোট্ট বন্ধু, এভাবে ইনোসেন্ট চেহারা বানিয়ে আপসেট হোস না। শাওলিন টাওয়ালটা নিচের কাঁধে ফেলে বলল, তুমি কি বুঝতে পারছো এখানে কী ধরনের কাপড় দেওয়া হয়েছে? এগুলো আমি পরবো, কীভাবে পরবো? আমাকে কখনো দেখেছো এত ভারী কাজ করা পোশাক পরতে? সোহানা নিজের জামাটা নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, বিয়ের দিন সব মেয়েকে এরকম সিচুয়েশন ফেস করতে হয়, একমাত্র তুই ভুক্তভোগী এরকমটা একদম ভাববি না। আমার মামাতো ভাইয়ের বিয়েতে ভাবিকে দেখেছি মাথা থেকে পা পর্যন্ত হেভি ওয়ার্ক করা লেহেঙ্গা পরতে। ওনার কী পরিমাণ কষ্ট হয়েছে, সেখানে তো তোকে যথেষ্ট হালকা সারিয়ে দিয়েছে। হো, এখন কথা বাড়াস না, আমাদের এক্ষুনি পার্লারে যেতে হবে, দ্রুত সব কিছু ব্যাগে ভর। কথাটা বলে চটজলদি বাথরুমে ঢুকে দরজা দিল সোহানা। আর এক মুহূর্তও দেরি করা চলবে না, একটার ভেতর যে করেই হোক পার্লারের আসীন হতেই হবে। ঠিক এমনটাই গুরু নির্দেশ দিয়েছে রেবেকা। রেবেকা এই মুহূর্তে কলের পর কলে ব্যস্ত, কানে ও কাঁধের মাঝখানে ফোনটা চেপে সেভাবেই সে কথা বলেছে দক্ষভাবে। দুহাতে কাজ করে যাচ্ছে ঝটপট, জোহরা সব কিছু এগিয়ে দিতে তৎপর। অন্যদিকে মর্তজা ম্যানশন থেকে রেবেকার খালার বাড়ির বোনেরা এখানে উপস্থিত। কলাবাগানের ফ্ল্যাটে পুরো দস্তর হইচই অবস্থার ছড়াছড়ি। রোজা ও শ্রেষ্ঠা ইতোমধ্যে রেবেকার গাড়িতে আসন গেড়ে দুজন দুদিকে তাকিয়ে আছে, যেন তাদের ভেতর সতীন সুলভ কোনো শত্রুতা। একজন আরেকজনের চেহারা দেখা মহাপাপ। গাড়িটা চালাবে একজন ড্রাইভার। তিনি তাড়া দেয়া গলায় ওনার পাশে বসা শ্রেষ্ঠার দিকে বললেন, আম্মারা, আপনাদের কি আরও দেরি হইবে? রাস্তার কিন্তু হাঁটু জল জমা হইবে। এই বৃষ্টি সুবিধার বৃষ্টি না, এখন যদি না বেরোন তাহাইলে ফৌজ চাইতে পারবেন না। লোকটার কথায় যেন কোন অঞ্চলের দেশীয় টান আছে। সোহানাটা থাকলে চট করে ধরে ফেলতে পারত। শ্রেষ্ঠার ডান দিকে মুখ ফিরিয়ে দুহাত বুকের উপর উপবিষ্ট করে বলল, কাকু, একটা কথা জিজ্ঞেস করি? ড্রাইভার জহুরুল সরল মানুষ। শ্রেষ্ঠার চটান কথায় কিছুটা ব্যাকুল মনে বললেন, কী কথা জিজ্ঞেস করবেন আম্মা? ধরেন একটা মহিলার বয়স 45, পড়াশোনার ডিগ্রিধারী, নিজের যোগ্যতা আর ক্ষমতা ভালোই আছে। মহিলা একটা বাচ্চা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। বাচ্চা মেয়েটার বয়স 19-20 ধরেন, মানে বয়সটা এখনও 25ই হয়নি। বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তেছে। মেয়েটার পটেনশিয়াল আর আইকিউ কিছু কিছু জায়গায় প্রচুর শার্প। এই বাচ্চা মেয়েটাকে 45 বছর বয়সী মহিলা খুব পছন্দ করে। কী কারণে পছন্দ করেছে এটা ধরেন আল্লাহই ভালো জানে। কথা ঠিক আছে না কাকু? বুঝতে পারছেন তো? জহিরুল এবার বুদ্ধি বিবেচক কণ্ঠে বলে উঠলেন, জি আম্মা, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরেন এই মহিলার সাথে এই বাচ্চা মেয়েটার মতের অমিল হলো। কোনো কারণে দুজনের চিন্তা মতামত একরকম হলো না। এখন এই মহিলা যদি ভুল করে তাহলে কি এই বাচ্চা মেয়েটার কর্তব্য কী? মহিলার ভুলকে ভুল না বলা, নাকি ভুলটাকে সঠিক বলে একটা অন্যায় করে ফেলা? ভুলটারে ভুলই বলা। ভুলটা কেন সঠিক বলতে চাইব? বয়সে বড় হয়েছে বলে পার পেয়ে যাবে কোন সাহসে? তাহলে এখন মনে করেন এই বাচ্চা মেয়েটি এই কাজটাই করলো। মহিলা যখন নিজের অহংকারে নিজের ভুল কাজকে শুদ্ধ বলে বোঝাতে লাগলো, তখন মেয়েটা প্রতিবাদ করে দূরে সরল। তখন এই মহিলা এটা সহ্য করতে পারল না। সে তখন কি করলো? সঙ্গে সঙ্গে মেয়েটার কাছে সরাসরি ধরা দিল। ওই বাচ্চা মেয়েটার সামনে নিজের অন্যায়টাকে একবার স্বীকার করলো, কিন্তু 24 ঘন্টা না ঘুরতেই সেটাকে মনে করেন মানুষের সামনে অস্বীকার করলো। এখন বলেন এখানে দোষ কার? আম্মা, ওই বেডি মহিলাও কিন্তু ফল্টিবাজ। কী আকাম করলো এটাই চিন্তা করো। চিন্তা তো করছি, না হলে এই আলাপ আপনার সঙ্গে করি কেন? আমি মানুষটা খুবই সরল সহজ। মানুষের মুখ থেকে এমন নারী ঘটিত শয়তানি যখন শুনি, তখন কি করতে মন চায় আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার আব্বু একটা কথা বলে, নারীর ক্ষতির পেছনে নারী দেয়। পুরুষ যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি নারীরাই এগিয়ে। একটা হচ্ছে সমাজের উন্নয়ন, পড়াশোনা করে শিক্ষিত হয়ে শীর্ষে উঠেছে, কিন্তু কোনটা অন্যায় কোনটা ভুল এই বুঝজ্ঞান এখনও 45ই হয়নি। চিন্তা করেন, হাঁটুর বয়সী বাচ্চা পোলাপানের সাথে কি তামাশাটাই না করে। আরে বাবা, তোমার যদি এতই অপছন্দ হয় তাহলে অত গদগদ ভালোবাসা দেখাতে গেছো কী জন্যে? তখন জহুরি চোখে দেখোনি?
নাকি চোখ পুকুরে ফেলে আসছিলে? এখন আবার কিসের ভরং ধরো? ছোট লোক এগুলোর নিয়ে কিছু করতে পারবেন না। কিছু বললেই দেখবেন আপনার উপরে কী চাপাতে আসে। আমি কাকু ভয়টয় পাই না। আব্বু আমাদের দু বোনকে যথেষ্ট শিষ্টাচার শিখিয়েছে, নইলে ওই ভণ্ড মহিলার মুখোশ কবেই আমি ছিঁড়ে ফুঁড়ে ফেলতাম। বাচ্চা মেয়েটা আমার বান্ধবী শেহেজানার সমান। আমাদের ক্যাম্পাসে আসে, আড্ডা গল্প চলে, বড় আপু ডাকে। চমৎকার একটা প্রাণচঞ্চল মেয়ে। কিছুদিন আগে এই সমস্ত ঘটনা আবছাভাবে কানে আসলো। এই বাচ্চা মেয়েটাকে বস্তি নর্দমা পর্যন্ত বলেছে। কাহিনী তো জানতাম না, কিন্তু খোদার কসম শরীরটা রাগে চলে যাচ্ছিল। আমি তো ওকে চিনি, অথচ ওর এক চেনা মানুষ এসে আমার কাছে বলল মেয়েটা নাকি এসব করেছে। এখন আমি তো ওদের চাইতেও এই বাচ্চা মেয়েটাকে চিনি। চেনার জায়গায় আমার ভুল হবে না। ওকে চেপে ধরে জিজ্ঞাসা করলাম, ওর চেনার লোক যে ওর নামে এসব ছড়াচ্ছে সব বললাম। বাধ্য হয়ে আমার কাছে সব বলল, কিন্তু ওই কিছু করতে আপাতত না করলো। মূর্খের সাথে ফকিন্নের মতো লেভেলে নামিয়ে ঝগড়া চলে না। কিছু করলাম না আপাতত, না হলে ওই ভণ্ড মহিলার দাপট কত দূর এটা আমাদের ক্যাম্পাসে এনে ডাইরেক্ট বুঝিয়ে দিতাম। পেছন থেকে রোজা সমস্ত কথাই শুনল। শ্রেষ্ঠা যে কী পরিমাণ মিশুকে এবং এক্সট্রোভার্ট, মানুষের প্রতি ওর একটা সরল চিন্তা আছে, এই ঘটনা শুনে আরও একবার বুঝতে পারল সে। জহিরুল কিছু বলার আগেই রেবেকা আসতে দেখল দ্রুত পায়। ফোনে ব্যতিব্যস্তভাবে কথা বলছে, কপালে ভ্রু কুঞ্চিত। নিজেই গাড়ির ব্যাকসিটের দরজা খুলে শাওলিনকে গাড়িতে চড়িয়ে ধপ করে দরজাটা লাগিয়ে দিল। জহিরুলের জানালার কাছে মুখ নামিয়ে ফোন ধরা অবস্থাতেই বলল, সাবধানে গাড়ি চালাবেন, বৃষ্টির মধ্যে গতি তুলতে যাবেন না, ঠিক আছে? জি আম্মা, ঠিক আছে। এরপরই গাড়িটা বৃষ্টি মেখে অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিং লট ছেড়ে শো করে বেরিয়ে গেল। ভবনের লৌহ গেট পেরিয়ে অদৃশ্য হলো ধূসর গাড়িটা। বেলা 1 ঘটিকা। মসজিদে নামাজের জন্য বেরোচ্ছে পুরুষেরা। সবার পরনে ধবধবে ধবদুরস্ত পাঞ্জাবি। গা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে আদরের মিষ্টি খুশবু। বাড়ি জুড়ে বিয়ের আমেজ ঘনানো উজ্জ্বলতা, অপরদিকে পবিত্র জুম্মার শান্তি মাখানো স্নিগ্ধ বেশ। বাইরে প্রবল আকারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঢাল যেন চোখের সম্মুখে সব কিছুকে ঝাপসা বানিয়ে দিয়েছে। যেখানে আকাশের চেহারা ফর্সা হবার জায়গায় ঘনীভূত হচ্ছে কৃষ্ণবরণ মেঘে। কড়কড় করে বাজ পড়ছে ক্রমাগত। ভূমি সর্বস্ব কেঁপে উঠেছে দালান কোঠা। কিছু কিছু সদস্যবৃন্দ, হ্যাঁ, অতিথিরা সমাগম হচ্ছে যে যার মতো। কেউ গা মাথা ভিজে, কেউ পাজামা ও জুতোয় কাদা মেখে। এমন সময়ে মেজ বউ সুলতানা বরের খবরাখবর নিতে দোতলায় ভিড়লেন। নিচে সবাই জড়ো। বন্ধ দরজার ডান হাতে টোকা দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজাটা ক্যাচ করে আপনা আপনিই খুলে গেল। অবাক বিস্ময়ে ভ্রুজোড়া কুঁচকে ভেতরে মাথা গলালেন সুলতানা। কণ্ঠ সুপরিসর করে ডেকে বললেন, তাহমিদ, বাবা তুমি তৈরি হয়েছ? গোসল করেছ বাবা? তাহমিদ। শেষ ডাকটা দিয়ে হঠাৎ কেমন থমকে গেলেন তিনি। মনের ভেতরে কেন যেন কু ডেকে উঠল। ঘরদোর এত নিস্তেজ কেন? মনে হচ্ছে মানুষ ঘুমায়নি। বিছানা পরিপাটি, চাদরে একটা ভাঁজ পর্যন্ত নেই। কী ব্যাপার, তাহমিদ কি ঘরে আসেননি? ও কি কাল রাতে হলুদ ছোঁয়ানোর পর ব্যস্ত হয়ে গেছে? সুলতানা একে একে বারান্দা ও বাথরুম খুলে প্রতিটা কোণ দেখে নিলেন, কিন্তু তাহমিদের পদচারণার কোনো চিহ্নই যেন নেই। অদ্ভুত ভয়ে গা কাটা দিয়ে উঠলে তাড়াতাড়ি তিনি দৌড়ে ছুটে যান। দোতলা থেকে কান ফাটানো চিৎকার, বড় ভাবি! তাহমিদের মা, ভাবি আপনি কোথায়? বড় ভাবি বলে একটানা চেঁচামেচি করতে থাকেন। ধপ ধপ করে সিঁড়ি ভেঙে নামতেই 3তলা থেকে সেই সুর শুনতে পেল তাহিয়া। কানে ঝুমকো পড়তে গিয়ে হঠাৎ ভ্রু কুঁচকে দরজা মুখ তাকালেন। কী ব্যাপার, কি হলো? গলাটা মেজো চাচির না? প্রশ্নটা ঘরে উপস্থিত মিথিলার দিকে ছুড়ে দিল তাহিয়া। মিথিলা শাড়ির কুচি শেষবারের মতো ঠিক করছে। একদিকে প্রশ্ন, অন্যদিকে সুলতানা বাড়ি কাঁপানো চিৎকারে মিথিলাও সন্দিহান। আশ্চর্য সুরে বিস্ময় ঢেলে বলল, উনি চিল্লাচ্ছেন কেন? কি হলো আবার? চলো তো নিচে। কী অঘটন ঘটল আল্লাহ মালুম। মিথিলা দ্রুত পদে নিচে যেতে চাইলে হঠাৎ খুট করে দরজা খুলল কেউ। বাথরুমের দরজাটা খুলে ঘরে ঢুকছিল অধরা। চোখে মুখে উপচে পড়েছে উত্তেজনা। সেও যে সুলতানার গগনচুম্বী চিৎকার শুনেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। অধরা ভেজা হাত দুটো দ্রুত তাওয়ালে মুছে দিয়ে বলল, কী হয়েছে ভাবি? চিৎকারটা করলো কে? গলাটা সুলতানা চাচিমার নাকি? তাহিয়া তখন কানের ঝুমকো সেভাবেই ফেলে রেখে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। দরজা দিয়ে যেতে যেতে বলে গেল, কিছু একটা অঘটন ঘটেছে। সুলতানা চাচি স্বাভাবিক গলায় চেঁচাচ্ছেন না।
কথাটা শুনতে দেরি এক মুহূর্তে তাওয়াল ছড়ে ঘর থেকে বেরিয়ে অধরা। সকলেই মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু হঠাৎ অমন ভয়াতুর চিৎকারে কারোরই যেন স্বস্তি স্বাভাবিক অবস্থায় নেই। দুধদার করে সিঁড়ি ভেঙে নামতেই নিচতলায় সবাইকে সমবেত হতে দেখল। অতিথিবৃন্দরাও সেখানে উপস্থিত হয়েছে। এটুকু সম্পূর্ণ উপেক্ষা করেই সুলতানা হাঁপাতে হাঁপাতে বলে ওঠেন, তাহমিদ, ওর ঘর সম্পূর্ণ খালি, বিছানা পর্যন্ত ঝাড়া মোছা টান টান। গত রাত ওকে শেষ দেখেছিলাম, কিন্তু কিন্তু গলায় নিঃশ্বাস আটকে আসছিল ওনার। কোনো মতে দম টেনে নিজেকে সুস্থির করলেন মহিলা। তাহমিদের মা তখন উত্তেজিত ভঙ্গিতে সুলতানাকে তারপর তারপর শুধিয়ে চলেছেন। সুলতানার অমন ভীতিগ্রস্ত চেহারায় বাড়ির পুরুষেরাও খবর পেয়ে রাস্তা থেকে ফেরত চলে আসছে। পুরো ঘর যখন মানুষে মানুষে ভর্তি, ঠিক সে সময় প্রচণ্ড গর্জনে গম গম করে উঠল চারপাশ। কান তব্দা করে বিকট শব্দে বাজ পড়ছে একটা। সবাই সেই প্রাকৃতিক শব্দে চমকে উঠল। তাহমিনা যেন যক্ষের ধনের খবর শুনতে মরিয়া। সুলতানার দু কাঁধে তীব্র ঝাঁকুনি খেতে গড়গড় করে বলতে লাগলেন, তাহমিদ ঘরে নেই, ওকে ফোন দেন ভাবি, ছেলেটা বিয়ের দিন ঘরে নেই, ওকে সকাল থেকে কেউ দেখেনি। কথাটায় সায় জুগিয়ে হঠাৎ বলে উঠলেন ফাতিমা। তিনি কখন যে ভিড়ের মাঝে উপস্থিত হয়েছেন কেউ দেখেননি। তিনি প্রচণ্ড উদ্বেলিত হয়ে তাহমিনার দিকে দীপ্ত গলায় বলে উঠলেন, তাহমিনা, ছেলে কোথায়? কাল রাতে তোমাকে বলেছিলাম ছেলেটাকে খাইয়ে আসো, ও কাল হলুদ অনুষ্ঠানে কিচ্ছু মুখে দেয়নি। তাহমিনা, এখন যেন তোমার মুখ থেকে কোনো মিথ্যা কথা না শুনি। পুত্রের নিখোঁজ সংবাদে স্তম্ভিত মূর্তি ধারণ করেছেন তাহমিনা। তিনি যার পরনে হতভম্ব, নির্বাক, রিক্তপূর্ণ মোহমান। কানে যেন কোনো কথাই প্রবেশ করছে না। ধপ করে মেঝেতে গা ছেড়ে দিলেন। কিন্তু পথিমধ্যে মিথিলা, জেঠিমা, সামলান বলে দ্রুত হাতে ধরে ফেলল। হাঁটু ভাঁজ করা অবস্থা থেকে সোজা দাঁড় করিয়ে দিল মিথিলা ওনাকে। কিন্তু তিনি যেন শূন্য চোখে ফ্যাকাশে সরে বলে উঠলেন, আমার বাচ্চা। পরম মমতায় ছেলের প্রাণপ্রিয় সম্বোধনটা বলে উঠলেন তিনি। হঠাৎ সম্বিত ফিরে পাবার মতো মিথিলার হাত ছাড়া দিয়ে নিজেকে শক্ত দৃঢ় বানালেন। ঢোক গিলে থরথর করে কাঁপুনি গলায় বলে উঠলেন, আমার ছেলেটা কাল রাতে ঘরে গিয়েছে। আমাকে বারবার নিষেধ করে বলেছে ওকে কেউ যেন বিরক্ত না করে। ও জরুরি কাজ করবে, গুরুত্বপূর্ণ কাজ। আমিও সে কথা মেনে কাউকে ত্রিসীমানায় যেতে দিইনি। এবার রুদ্রস্বরে অগ্নিমূর্ত ধারণ করলেন ফাতিমা। ধমকের সুরে প্রচণ্ড ঝাঁঝিয়ে বললেন, তাই বলে তুমি ছেলেটার খোঁজ নেবে না? এ কেমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছ? তুমি জানো না ও আজ বিয়ের বর? ওকে সব প্রকার দেখভাল রাখাটা তোমার মা হিসেবে কর্তব্য। ফাতিমা যেন এত রেগে গেলেন, এটা একমাত্র শুধু বুঝতে পারল তাহিয়া। এই মুহূর্তে বিয়েটা ভেস্তে যাওয়া মানেই এই মাসুম মেয়েটার কপালে কলঙ্ক জোটা। সোসাইটির লোকজন নিন্দা, ঠাট্টার মস্করা করতে ছাড়বে না। কিন্তু তাহমিনার ভেতরে ওসব নিয়ে কোনো চিন্তাই নেই। সে নিজের গর্ভের পুত্রের বিপদের আশঙ্কায় মুহুর্মুহ কাঁপতে লাগলেন। এক মুহূর্তের ভেতর স্বামী আনোয়ার মর্তুজাকে পাগল করে ফেললেন ছেলের খোঁজাখুঁজি নিয়ে। ভদ্রলোকে এই বয়সে দম্বার পাত্র নন। শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি লোক লাগালেন চতুর্দিকে। কল করে ক্ষমতার ব্যবহার প্রয়োগ করলেন সর্বত্র। ওনার ছেলে গোয়েন্দা বিভাগে কর্মরত। এভাবে হারিয়ে যাবে, নাই হয়ে যাবে, এমন অমূলক ঘটনা তিনি ঘটতেই দেবেন না। ছেলের যদি কিছু হয় তবে তিনিও সাবেক সংসদ সদস্য আনোয়ার মর্তুজা, সার্টিফাইড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শিল্পপতি। ঘড়িতে দুপুর 2:30। বাইরে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। বৃষ্টির তোর কমবার লক্ষণই নেই। অভিজাত একটি পার্লারে উপস্থিত হয়েছে ওরা। শীতাতপ নিয়ন্ত্রিত শীতল ঘরে একটা নীরব পরিবেশ বিরাজ করছে। এক একটি ডেস্কে ব্যস্ত হয়েছে কিছু ব্রাইড ও মেকআপ আর্টিস্টরা। শাওলিন যে ডেস্কে পড়েছিল সেটা ছিল একটা প্রাইভেট কর্নার। কিছুটা স্পেশাল প্যাকেজ বুকিংয়ে নিজের মতো করে কনেকেই বাকি সব ডেস্ক থেকে আলাদা পাওয়া সম্ভব। রেবেকা ফোনে কথা বলছেন। সিলেট থেকে কলেজের কোনো জটিলতার বারবার কথা বলছেন। শ্রেষ্ঠা, রোজা ও সোহানা শাওলিনের বাঁ পাশে একটা বসার স্থানে বসে আছে। ওরা নিজেরা ছবি তুলছে সেলফি ভঙ্গিতে। শ্রেষ্ঠার পরনে দীর্ঘ ঘের বিশিষ্ট গোলজামা, প্রায় মেঝে ছুঁয়েছে জামার শেষ প্রান্ত। জামাটির রং মেরুন বর্ণ, মেরুনের উপর রূপলি রঙে দারুণ কারুকাজ খচিত। ওনাটা পিঠের পেছন থেকে দু হাতে জড়িয়ে রেখেছে। চুলটা কার্ল মেশিনে কোকড়া করেছে কিছুটা। ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিক, চোখে ঘন করে মাস্কারা ও আইল্যান্ড। ডান হাতে একটি রূপলি রঙের লেডিস ওয়াচ। রোজার পরনে ধবধবে সাদা রঙের লেহেঙ্গা।
তার উপর কালচে লালের কারুকাজ, অন্যটা খয়েরি লালের মধ্যে সম্পূর্ণ হেভি কাজ করা। মুখে নো মেকআপ স্টাইলে একটা সাজ দিয়েছে ও। ঠোঁট দুটো টকটকে করেছে লাল রঙে, মিষ্টি দেখাচ্ছে আজ। সোহানার গায়ে কালো রঙের অপূর্ব সুন্দর একটি পাকিস্তানি সালোয়ার কামিজ, কালোর ওপর সোনা রঙের ঝিকমিক করছে কারুনৈপুণ্যটা। গলায় ওড়না, রেশম কালো স্ট্রেট চুলগুলো ছেড়ে রেখেছে পিঠ জুড়ে। ডাগর চোখ দুটো ভীষণ সুন্দর করে কাজল টানা, চোখ দুটোতেই যেন সম্মোহন লুকিয়ে আছে। ঠোঁটে হালকা রঙের ভেতর মানানসই লিপস্টিক, দুহাত ভর্তি রিনঝিন করা চুড়ি পরেছে, কাচের কালো চুড়ির বহর। তিনটি তরুণীকে অদ্ভুত রকম সুন্দর দেখাচ্ছে। আর অপরদিকে ব্রাইডাল সাজে সজ্জিত তখন শাওলিন, লাল টকটক করা চোখে ধাঁধানো শাড়িতে অপূর্ব দেখাচ্ছে ওকে। মেকআপ আর্টিস্ট নিজের চোখেই বারবার সামলে চলছেন ওকে সাজাতে গিয়ে। একবার মুখ ফসকে বলেই ফেললেন, মেয়েটি, আপনার চোখ দুটো খুব মায়া মায়া, আপনার গোলাপি ঠোঁট দুটোতে মেরুন রং দিয়ে খুব মানাবে ম্যাম। প্রত্যুত্তরে সাজ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ শাওলিন ঠান্ডা গলায় বলল, আপনার যেমন খুশি আপু, আমার রং নিয়ে তেমন রিকমেন্ডেশন নেই। আর্টিস্ট মেয়েটির চঞ্চল একটা হাসি উপহার দিয়ে একটু গাঢ় স্বরে বলল, ম্যাম একটা কথা জিজ্ঞেস করব। শাওলিন কাজল ছোঁয়ানো চোখ মায়াবীপূর্ণ চাহনিটা রাখল। আর্টিস্ট মেয়েটি ওর ওই চোখে স্থাপন করে বলল, আপনার বিয়েটি কি অ্যারেঞ্জ ম্যারেজ? একটু ভাবল শাওলিন, মনের ভেতর প্রশ্নটাকে নাড়াচাড়া করে সামান্য সংকোচ জড়িয়ে বলল, জি আপু, পারিবারিক। এমন উত্তরে মুখ উদ্ভাসিত করে হাসল মেয়েটি। আশেপাশে নজর বুলিয়ে কি যেন দেখে হঠাৎ শাওলিনের কানের কাছে ঝুঁকল, নিচু স্বরে ফিসফিসে জানালো, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হলে আপনি ভীষণ সুখী হবেন। আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। 13 সাল থেকে শখের এই পেশাটাই যুক্ত। আপনাকে দেখে মনে বলছে আপনার বর ভীষণ ভালো মানুষ হবেন। কথাটা শুনে সহসা শিউরে ওঠে শাওলিন। বুকের ভেতর যেন হাতুড়ি পড়ল একবার। ব্যথায় শ্বাসযন্ত্রটা সংকুচিত হতে চাইল, কিন্তু অস্থির অবস্থাটা প্রাণপণে চেপে বলল, আপনি আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? আমার বর এখানে আসেননি, বাকি ব্রাইডদের মতো আমার কাছে তিনি কল পর্যন্ত করেননি। তবে আপনি? হঠাৎ কথাটা মাঝপথে আটকে দিল আর্টিস্ট। ফের কানের কাছে মুখ নামিয়ে আলতো সুরে বললেন, আমি নিশ্চিত করে কিভাবে বলছি এটা আমি জানি না। আপনি সময়ের উপর ছেড়ে দিন। কিছু জিনিস মানুষ অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। মন বলে একটা স্বতন্ত্র জগৎ থাকে, সেই জগৎটা থেকে উত্তর আসে কখনো সখনো। মেয়েদের সহজাত ইন্দ্রিয় বেশ প্রখর, এটা তো জানা কথা। সেই অনুমান থেকে বলছি আপনি সুখী স্ত্রী হবেন। অবশ্যই এটাকে অনেকে জহুরি চোখও বলে। আর্টিস্টকে অমন কানে কানে কথা বলতে দেখে ভ্রু কুঁচকালেন রেবেকা। কী ব্যাপার, ওর কানে এমন পুটুর পুটুর কিসের? কী বলছে ওই মেকআপ আর্টিস্ট? রেবেকা এক গর্জন দিয়ে ডেকে উঠবেন, ঠিক তখনই ওনার কাছে একটা কল আসে। নামটা দেখে কপালের কুঞ্চন সরল হয়ে যায়। হাসি মাখা সুরে সালাম দিতে কানে চেপে ধরল কলটা। কয়েক মিনিট নিস্তব্ধ রইলেন, কোনো আওয়াজ করলেন না। মুখ থেকে ধীরে ধীরে হাসির প্রদীপটা নিভে গেল ওনার। মুখ ঘুরিয়ে ডেস্কের দিকে সোজা আয়নার ভেতরে তাকালেন। বধূ সাজে তৈরি শাওলিন। আর্টিস্ট মেয়েটা ওর মুখ ঢেকে দিচ্ছে দোপাট্টা দিয়ে। মলিন মুখে হতবিহ্বল হয়ে গেছেন। কান থেকে ধীরে ধীরে ফোন নামিয়ে জোরালো কণ্ঠে ডাকলেন, শাওলিন। মাথা পিছু ঘুরিয়ে শাওলিন চাইল। বাপাস থেকে 3 বান্ধবীও চোখ তুলে তাকালো। রেবেকা শুধু শাওলিনের দৃষ্টি স্থির থেকে প্রচণ্ড নিরুত্তাপ স্বরে বললেন, চলো। বিয়ের দিন বর নেই, বাড়ি জুড়ে থমথমে আবহ। প্রত্যেকের চেহারা পাংশুটে, যেন মুখ থেকে সমস্ত ঔজ্জ্বল্য কেউ শুষে নিয়েছে। হইচই হট্টগোল সব যেন ঠান্ডা। পিনপতন নীরবতায় ছেয়ে আছে প্রতিটি কোণ। একমাত্র বজ্রবৃষ্টির উন্মত্ত সুর কাঁপিয়ে তুলেছে ঘরের অভ্যন্তর। এমন সময় ধূসর একটি গাড়ি বাড়ির ঠিক সিঁড়ি সংলগ্ন ধার ঘেঁষে থামল। সদর দরজাটা হাট করে খোলা। থমথমে ম্লান চেহারায় মূর্তিগুলো সেদিকে তাকিয়ে বুঝল রেবেকা এসেছে। রেবেকার পিছু পিছু মেরুন পোশাকধারী, কালো জামা, সাদা পোশাকে 3 তরুণী প্রশ্নবিদ্ধ চেহারায় ঢুকল। সবশেষে মুখ আবৃত ফিনফিনে পাতলা দোপাট্টায় প্রবেশ করল বধূ বেশি। ফাতেমা নাজ আর কোনো দিকে নয়, বরং সঙ্গে সঙ্গে রক্তবর্ণ শাড়ি পরিহিতার নজর নিবিষ্ট করলেন। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে অধরার দিকে চক্ষু ইশারা করলেন, যেন বোঝাতে চাইলেন মেয়েটাকে আগলে নাও একটু। খবরটা ওকে স্থির রাখবে না। অধরা মাথা নাড়িয়ে দ্রুত বধূবেশীর পাশে ঠাঁই নিল। এরপরই প্রথম কোপ ফেললেন রেবেকা। তাহমিদ কোথায়? কে একজন যেন উত্তরটা দিয়ে দিল, সবাই বলছে কাল রাত থেকেই নাকি দেখেনি। হলুদ ছড়ানোর পর ওকে কেউ দেখতে পায়নি। রাতে ওকে খেতে ডাকাও হয়নি, বারণ করা ছিল।
রেবেকা হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, কিসের বারণ? বর যদি কাল রাত থেকে ঘরেই না থাকে তাহলে সে যাবে কোথায়? অফিস ছাড়া ওর অন্যদিকে নজর ছিল না। এসব আমি কি শুনছি জেঠিমা? জ্যাঠা, আপনি বলুন, বিয়ের আসর থেকে কন্যা পালিয়ে গেলে দায়গ্রস্ত হতেন না? কিন্তু এখন যে বর নিখোঁজ হয়ে গেল, এ ব্যাপারে আপনি কি বলবেন? আনোয়ার ভীষণ ভারসাম্য বজায় রেখে চতুর্পাশ সামলে চলেন, কিন্তু এখন রেবেকার সামনে নিজের নাক কাটা যাওয়ার জন্য কিচ্ছু বলার সুযোগ পেলেন না। তবু স্ত্রী ও সবার দিকে নজর বুলিয়ে ভীষণ ঠান্ডা গলায় বললেন, দেখো রেবা, পরিস্থিতি এখন খারাপ। এই খারাপ সময়ে কোনো কথাবার্তা বলাটা ঠিক মনে হচ্ছে না। তাহমিদ যে বাড়ি থেকেই গুম, এটা আমি নিজেই একটার সময় জানতে পারলাম। কাজেই বুঝতে পারছো, যতটা ধাক্কায় তুমি আছো তার চেয়ে বেশি ধাক্কায় আমরা আছি। আপনারা ওর অফিসে জানাননি? ওনাদের বলেননি তাদের একজন কর্মকর্তা গায়েব? আজ ওর বিয়ে, আর সেই ব্যক্তিই কিনা বিয়ের একদিন আগেই নিখোঁজ। রেবা, তুমি কোন দিকটা ইঙ্গিত করে বলছো এটা বুঝতে পারছি, ভয়টা আমাদেরও হচ্ছে। কিন্তু এখন তুমি জানো এই বিয়ে হবার চাইতে তাহমিদের খোঁজ পাওয়াটা ভীষণ জরুরি। আমি চাইব তুমি তোমার ননদকে নিয়ে ফিরে যাও। এই বাড়িতে থাকলে তোমারই ভীষণ অস্বস্তি হবে। তোমার জেঠিমার দিকে তাকাও, ভেঙে পড়েছে। মুখের উপর নিজের জেঠি ফিরে যেতে বলল, তাও এমন একটা ঘটনায় যেখানে ওর ভূমিকা আজ সর্বাধিক মুখ্য। কোথায় জ্যাঠা বলবে আজ এদিকে থাকো, তাহমিদকে আমার কয়েক ঘন্টার ভেতরে হাজির করব। এই বিয়েটা হবেই হবে। অথচ সেখানে উচ্চারণ করেছেন ফিরে যাও। রেবেকা স্তব্ধমূর্তি হয়ে কিয়ৎক্ষণ নীরব রইলেন। গলায় ঢোক গলার দৃশ্যটা ফুটে উঠল। তিনি জ্যাঠার দিক থেকে চোখ সরিয়ে ঘরে উপস্থিত বাকি মেহমানদের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলেন। কানে কান থেকে কান শোনা ফিসফিস আলাপ, ঠ্যাসমারা দৃষ্টিগুলো দেখতে পেলেন। সবশেষ জ্যাঠার দিকে নজর স্থির করে হিমগলায় বলে উঠলেন, আপনি কি জানেন বিয়ের দিন একটা মেয়ের বিয়ে ভাঙা কেমন অপমান? কত বড় একটা অভিশাপ! আপনি শুধু তাহমিদের কথাই ভেবে দেখলেন, অথচ এই মেয়ের দায়িত্বের জায়গাটা ভেবেই দেখলেন না। আমরা তো একটা সোসাইটিতে বাস করি জ্যাঠা, যেখানে নিত্য প্রহর যে কানাকানিটা চলবে সেটা কি এক ঝলক আপনার আশেপাশে তাকিয়ে বুঝতে পারছেন না? ভ্রু দুটো একত্র করে কপাল কোঁচকান আনোয়ার। তিনি এই মুহূর্তে একমাত্র শুধু পুত্রের চিন্তাই করছেন। হ্যাঁ, পুত্র ছাড়া বাকি সব বাকবাস ঠেকছে ওনার কাছে। তিনি কপাল কুঁচকে রেখে প্রশ্নটা শুধিয়ে বললেন, তুমি কি বলতে চাইছো রেবা? তুমি কি এখন ভাইয়ের চিন্তা বাদ দিয়ে ননদের চিন্তায় আছো? এ কেমন দুর্ব্যবহার তোমার? এগুলোই এত বছর ধরে তোমাকে আমরা শিখিয়েছি, বুঝিয়েছি। ছেলেটা যে নেই, কোথায় গেছে কেউ জানে না। ওর অফিস থেকে তোলপাড় শুরু হয়ে গেছে, আর তুমি বলছো তোমার সোসাইটির মন গড়া চিন্তা। এবার খুব নিষ্ঠুর দেখালো রেবেকাকে। নিজের মা মোর্শেদাকে অবাক করে দিয়েই ভয়ঙ্কর কথাটা উচ্চারণ করে বললেন সে, জ্যাঠা যদি মনে মনে ধরে নেন তাহমিদ আর কখনোই ফিরবে না, তখনই কি কথাটা এভাবেই বলবেন? একমাত্র আপনার অনুরোধে এই মেয়ের সমস্ত বিয়ের সম্বন্ধ আমি ফিরিয়ে দিয়েছি, কারণ আপনি আমাকে অনুরোধ করে বলেছিলেন একটা মেয়ে চাই, শুধু একটা মেয়ে। তাহমিদ ভীষণ পছন্দ করেন শাওলিনকে, তাই তিনি বিয়েটা এই পক্ষেই সারতে চান। আমি দ্বিমত করিনি, আপনি জানেন। এখন যদি বলেন ফিরে যাও, এটা কেমন শোনায় আপনি বলেন? কেমন শোনায়? আমার হাতে কি সুপাত্র আর কয়টা ছিল না? এবার জেঠি তাহমিনা ভূমিকা অবতীর্ণ করলেন। এতক্ষণ চোখ মুখ একাকার করে অশ্রু ঝরাচ্ছিলেন ঠিকই, কিন্তু দোকানে শ্রবণ করছিলেন রেবেকার জিভের ধার। এবার নিজে এক হাতে নিলেন রেবেকার জবান। অগ্রসরে উম্মাদিনীর মতো চেঁচিয়ে উঠলেন, আমার বাচ্চার যদি কিছু হয় তোমার ননদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। আমার ছেলেটাকে খেয়েছে, নইলে আমার ছেলেটা অত সুপাত্রী থাকতে এর চোখের দিকে কেন ঘুরল? আর মেয়েকে ছিল না? ফকিন্নির বাচ্চা আর কিছু পাক না পাক, পুরুষ বশ করার রূপটা ঠিকই পেয়েছে। মধু মধু কথা আর চুপ করে পুরুষ আকর্ষণ করাটা ঠিকই শিখেছে। বস্তি কোথাকার বস্তি। মুখের ভাষা এমন নির্মম হতে পারে কারোর? কোনো নারীর মুখ থেকে এ যেন নিজ জাতির আরেক নারীকে কুলসিত ভাষায় দগ্ধ বিধক্ত করা। নির্মম নিষ্ঠুরতা সকলের সামনে ধুলোয় মিশিয়ে দেওয়া। শাওলিন স্তব্ধ হয়ে তাকিয়েছিল। ঘোমটার আবরুটা থাকলেও ওর চাহনি ওই ফিনফিনে লাল দোপাট্টা ভেদ করে স্থির হয়ে আছে। ওর ওই অবস্থায় অধরা ওকে সাবধানে চাপটে ধরে, কিন্তু শাওলিনের ভেতর কান্নার মতো কোনো বিস্ফোরণ দেখা গেল না, বরং পাথর, এজন্য সাক্ষাৎ পাথর। শ্রেষ্ঠা এবার চুপ থাকতে পারেনি, চুপ থাকেনি সোহানাও। চিৎকার করে দুই বান্ধবী ধেয়ে আসে তাহমিনার সামনে। এক রণচণ্ডী হুঙ্কার দিয়ে আঙ্গুল তুলে দেয় শ্রেষ্ঠা। চোখ রাগারুন, ঠোঁট দুটো কাঁপছে, রাগে ওর ফর্সা চেহারা লাল বর্ণ দেখাচ্ছে। আঙ্গুল উঁচিয়ে উত্তপ্ত গলায় বলল, জায়গা মতো বুঝিয়ে দেবো আন্টি, মুখ সামলান। আমার সামনে ওকে অপমান করলে আপনার 14 গোষ্ঠী আমি ছাড়ব না।
বলে দিলাম। শ্রেষ্ঠার রণমূর্তি দেখে থমকে গিয়েছিলেন রেবেকা। ভাবতেও পারেনি শাওলিনকে আড়াল করে এমন দেয়ালও তৈরি হয়েছে। এক নারী যখন আরেক অল্প বয়সী নারীকে মা বাবা তুলে গালিগালাজ করছে, তখন যেন উজ্জ্বল দৃষ্টান্ত ছেড়ে দিল আরেক প্রাপ্তমনস্ক বুদ্ধিদীপ্ত নারী। শ্রেষ্ঠা তখনও উচানো, আঙুলটা কাঁপছে। রাগে কতটা বিধ্বংসী দেখাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। দূর থেকে এই দৃশ্য দেখে স্থির হয়ে গেছেন রাফান। সদর দরজা দিয়ে সবে ঢুকছিল নামাজ শেষ করে। সেও পার্থ সবার আগে মসজিদে গিয়েছিল, তাই ঘটনার পেছন দিক থেকে কিছুই জানেননি। রাফান আশ্চর্য হলে কণ্ঠ আজ পুরোপুরি শান্ত রেখে বলল, শ্রেষ্ঠা, আঙুল নামাও, শান্ত হও এখনই। ওভাবে রাগারাগি করে কিছুই হবে না। তোমার বান্ধবীকে সাহায্য করো। রাফান আজ এই প্রথম আপনি মিস রক্সটা বিশেষণগুলো ব্যবহার করলো না। পুরোপুরি অন্য ভূমিকায় শ্রেষ্ঠাকে তুমি সম্বোধন করলো। শ্রেষ্ঠাও যেন ক্ষণিকের জন্য দরজায় তাকিয়েছিলেন। পরক্ষণে দীর্ঘকায় পুরুষটাকে দেখে সামনে গেল। আঙুলটা নামিয়ে নিল আচমকা। দৃশ্যটা দেখে একমাত্র বিহ্বল হলো রোজা। এই শ্রেষ্ঠাটা কে? এ কোন শ্রেষ্ঠা? কার কথায় আঙুল নামাচ্ছে, নিজেকে পিছিয়ে নিচ্ছে? শ্রেষ্ঠা তখন উপযুক্ত নীরবতা শাওলিনের কাছে ফিরে এলো। সোহানা কিছু খারাপ কথা বলতে চাচ্ছিল, কিন্তু এই পাষণ্ড ফালতু মহিলার সাথে মুখে মুখে তর্ক করতেও প্রচণ্ড ঘেন্না হচ্ছিল। রেবেকা যখন অপমানে নীল হয়ে গেছে, তখন পরিবেশ ও পরিস্থিতি তাকে উল্টো বুড়ো আঙুল দেখাচ্ছে। তখনই বাইরে সগর্জনে গম গম করে একটি আওয়াজ হলো। যান্ত্রিক শরীর প্রত্যেকেই আগ্রহ বোধ করল তাহমিদ এসেছে। এমন ভাবনায় যখন তাহমিনা মাথা তুলে হৈ হৈ করে উঠলেন, ঠিক তখনই একটি অভিজাত দর্শন কালো গাড়ির দরজা খুলে বেরোলো কেউ। মানুষটা আর কেউ নয়, স্বয়ং শোয়েব ফারসাদ। ধুলো মাখা দেহ, ক্লান্ত চাহনি, ঠোঁটের ডান কোণ কাটা, রক্ত গড়িয়ে থুতনি বরাবর লম্বাটে দাগ ছেড়েছে। সাদা শার্ট তার স্বকীয় বর্ণ হারিয়েছে। তার ডান বাহুর বাইসেপস রক্তাক্ত। শার্ট চিরে রক্তাক্ত মাংসটা ফুটে উঠেছে। বাঁ হাতে হ্যাঙ্গারের মতো ঝুলছে পরনের কালো স্যুটটি। ক্লান্ত পায়ে তবু দীপ্ত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করল মানুষটি। তাকে দেখে ফাতিমা আর বসে থাকতে পারল না। ফারসাদ, কি হয়েছে তোমার? কাটাছেঁড়া অবস্থা কেন দাদু? ও দাদু, কোথায় গিয়েছিলে তুমি? দাদুর কাতস্বরকে উপেক্ষা করেনি শোয়েব। বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে ভরাট কণ্ঠটায় বলে উঠল, ঠিক আছি, টেনশন করবে না, রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু এখানে। কথাটা শেষ করে না শোয়েব। দ্রুত নীল চোখ দুটো রাফানের দিকে ঘুরে। আজ স্যারের চোখে চশমা নেই, নিশ্চয়ই চশমাটা খোয়া গেছে। অমন নীল তীক্ষ্ণ চাহনিকে উপেক্ষা করবার সাহস রাফানের নেই। কথা সমীহ করে শান্ত সুরে বলল, স্যার, আপনার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে সম্ভবত নিখোঁজ। বাড়ির বাইরে যে সিসিটিভি ফুটেজ আছে, সেখানে কাল রাতে তাহমিদ স্যারকে বেরোতে দেখা গেছিল। কোথায় বেরিয়েছে জানা নেই স্যার, সম্পূর্ণ নন ট্রেসেবল। এই মুহূর্তে পুলিশ আর স্যারের ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে। তথ্যটা জানার পর এবার শাওলিনের দিকে তাকালো। বুঝতে বাকি রইল না কি অনর্থটা এখানে ঘটেছে। নিজের ফুপু ফুপা রেবেকার দিকে নজর বুলিয়ে ফাতেমার দিকে আস্ত করে শোধালো, তুমি বলো কি হয়েছে এখানে? কোনে এখানে কেন? ইচ্ছাকৃত শাওলিনের নামটা উচ্চারণ করল না। বুঝতে দিতে চাইল না এই নামের ওপর তার কেমন কণ্ঠস্বর ফুটে। ফাতেমা রেবেকার দিকে দৃকপাত করে অবশেষে শোয়েবের দিকে সংক্ষিপ্ত জানান। ঠিক এ সময় রেবেকার অপমানিত মূর্তির দিকে চেয়ে শোয়েব কারো গলায় বজ্রস্বরে বলে ওঠে, রেবা, 5 মিনিট দাদির সঙ্গে কথা বলবে। দাদি যা বলবেন কোনো তর্ক না করে শুনবে। তোমাকে আরও 5 মিনিট দেয়া হবে। এরপর যা বলবে তাই সিদ্ধান্ত। আমি আসি। শেষ বাক্যে ইস্তেফা বুঝিয়ে জায়গাটা ছাড়ল শোয়েব। রেবেকাকে পাল্টা উত্তরে কিছু বলবারই সুযোগ দিল না। ঘরে উপস্থিত মানুষগুলোর ভেতর আবারও গুনগুন গুঞ্জনের সাড়া ফিরে গেল। শোয়েব কোনো দিকে না তাকিয়ে হাতে স্যুট ঝুলিয়ে সিঁড়িপথে গেল। এদিকে কথা মোতাবেক ফাতেমা রেবেকাকে নিয়ে একটা আলাদা ঘরে এলেন। দরজাটা ভেতর থেকে আটকে স্বাভাবিক স্বরে বললেন, তোমাকে একটা সুযোগ দিতে চাইছি। আশা করছি এই সুযোগটা তোমার সেই ভুলের প্রায়শ্চিত্ত হবে। তোমার ননদের প্রস্তাব আমি ফারসাদের জন্য দিয়েছিলাম। তুমি ওকে কী কারণে ফিরিয়েছ আমি তা আজও জানি না। ভাগ্য আর একবার সেই একই পাত্রীর জন্য প্রস্তাব রাখতে দিচ্ছে। অতএব মির্জা বাড়ির শেষ উত্তরাধিকার শোয়েব ফারসাদ মির্জার জন্যে তোমার ননদ শেহজান আলমকে দিবে। আমার নাতি ওকে কখনো দুঃখী রাখবে না, এটুকুর আশ্বাস তোমাকে আমি দিচ্ছি।